শামীম পাটোয়ারি, ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আহ মানে আপনার কাছে একটু বিশ্লেষণ জানতে চাই, যতটুকু কন্টেন্ট বা বিষয়বস্তু সম্পর্কে জেনেছেন, আপনার কি মূল্যায়ন, কি হলো কথা আমি সেটাও যদি একটু বলেন আপনার জানা মতে। আমি যেটুকু ফেসবুকে দেখেছি যে একটা সামারি, সেখানে সেনাপ্রধান বলেছেন যে দেশে চরম অরাজকতা চলছে। উনি ইলেকশনের কথা বলেছেন, সুন্দর ইলেকশনের কথা বলেছেন, এবং বলেছেন করিডোর সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীর সাথে আলাপ করা হয়নি, একটা নির্বাচিত সরকার তো এই ধরনের সিদ্ধান্ত দিতে পারে না। এটা আনাথেন্টিক সোর্স। এবং মেইন স্ট্রিম মিডিয়া আসেনি কেন? আসলে আইএসপিআর থেকে কোনো বিবৃতি না দিলে সেনাবাহিনীর কোনো বিষয় সাধারণত মেইন মিডিয়া বা অন্য কোথাও ছাপাতে পারে না, কারণ সেখানে একটা গুজবের সংখ্যা থাকে। ওরা আপনার সাথে এটাও একমত যে একটা জিনিস পরিষ্কারভাবে ছাপিয়ে দিলে তখন আর গুজবের আশঙ্কা থাকে না। সেনাপ্রধান বাংলাদেশের এই গত এক বছরে যতটুকু আমি দেখেছি, ইজ দ্য অনলি ম্যান, ওয়ান অফ দ্য ভেরি ফিউ ম্যান যারা রেশনাল, রিজনেবল, দেশপ্রেমিক এবং স্ট্যাবল ভূমিকা পালন করেছে। ব্যুরোক্রেসি বাংলাদেশে ভেঙে পড়েছে, বিশেষ করে আন্দোলনের পরে। ব্যুরোক্রেসির মধ্যে শঙ্কা, তারা কখনো আগের রিজিমের দালাল, কখনো আগের রিজিমের সুবিধাভোগী, তারা ঠিক মন খুলে কাজ করতে পারছে না। পুলিশ সম্পূর্ণরূপে বিধ্বস্ত। এবং পুলিশের সাথে গত দুদিন আগেও দেখলাম ধানমন্ডিতে চারজন সমন্বয়ক যে ভাষায় কথা বললো একজন ওসির সাথে, যিনি পোশাক পরা অবস্থায় ছিলেন, তাকে বলেছে আপনি কত টাকা নিয়েছেন অ্যারেস্ট না করার জন্য। এগুলো তো করলে তো পুলিশ কাজ করতে পারবে না, কারণ তার জুনিয়রের সামনে, মিডিয়ারের সামনে যখন তাকে ছোট করা হবে, চেইন অফ কমান্ড থাকবে না। একটা ইনস্টিটিউশন রয়ে গেছে সেনাবাহিনী, একটা ইনস্টিটিউশন যেটি দেশকে বাঁচাতে পারবে, দেশকে ধরে রাখতে পারবে। সেখানেও মাঝে মধ্যে আঘাত আসছে। ওয়াকারের সাহেবের বিরুদ্ধে অনেক সময় বিবৃতি দিয়েছে, পিনাকি সাহেব দিয়েছে, অনেক সময় মাথায় থাকে একটা মিছিলও করার ট্রাই করা হয়েছে। বাট এই ইনস্টিটিউশনটা ঠিক রাখতে হবে, রাষ্ট্র ঠিক রাখতে হবে। আমাদের যে কোনো সময় মায়ানমারের সাথে যুদ্ধ লাগতে পারে, যে কোনো সময় আমাদের আরাকান আর্মির সাথে যুদ্ধ লাগতে পারে, আমাদের ইন্টারনাল সিভিল ডিসঅর্ডার ক্ষেত্রে আর্মি মোতায়েন করা হতে পারে, অলরেডি মোতায়েন হয়েছে। কখন স্টেট অফ এমার্জেন্সি দিতে হতে পারে, কে ইমপ্লিমেন্ট করবে? সেনাবাহিনী। ওই প্রতিষ্ঠানটাকে আনটাচ রাখতে হবে এবং তাদের প্রফেশনাল অপিনিয়ন গ্রহণ করতে হবে। এবং গত 8 মাসে আমি মনে করি সিএএস, চিফ অফ আর্মি স্টাফ, উনি কোনো অযৌক্তিক আনরিজনেবল কথা বলেনি। তবে এর আগে ওনার বক্তব্যে খুব স্ট্রিক্টলি বলা ছিল ডিসেম্বরের মধ্যেই ভোট হতে হবে, আপনাদেরকে ওয়ার্ন করছি। আম, পরে আমাকে বলবেন না আমি বলিনি, যুদ্ধ অবস্থা হতে পারে। উনি খুব আশঙ্কার কথা বলেছিলেন, ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ ইলেকশনের কথাটা সে সময় উনি বলেছিলেন। এখন ইন দ্য মিন টাইম একটি একটি মানে অফিস অর্ডারে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে। সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আদালতের রায় না পাওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই রায়, আদালতের রায় না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞার আদেশটাকে ভিত্তি করে নির্বাচন কমিশন, অথবা আজ্ঞা পাওয়া নির্বাচন কমিশন, অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে। তো সেখানে একটা ডাইমেনশন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। তো ফ্রি ফায়ার ইনক্লুসিভ ইলেকশনটা সামনে হবে কিনা এটা নিয়ে একটু ডাউট আছে, কারণ ইনক্লুসিভ ইলেকশনটা সবার পার্টিসিপেট করতে হয়। একটা বড় দল বা ছোট দল অংশগ্রহণ না করলে ইলেকশনটা ইনক্লুসিভ হচ্ছে না। তো সেক্ষেত্রে দুটি বিষয় খুব লক্ষণীয়। একটা হচ্ছে সন্ত্রাস দমন আইনের প্রয়োগটা এখানে সঠিক হয়েছে কিনা। দুই, সন্ত্রাস দমন আইনে আদালতের নির্দেশ না দেওয়া পর্যন্ত বা আদালতের রায় না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ। এটা তো আপনি বিচারের আগেই বিচার করে ফেললেন, বিচারের রায়ের আগে বিচার হয়ে গেল। বিচারের পরে যেটা হওয়ার কথা এটা বিচারের আগে হলো, এবং সেটাই তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন অ্যাক্ট করলো। নির্বাচন কমিশন অস্থায়ীভাবে, টেম্পোরারি নিবন্ধন বাতিল করতে পারে কিনা? কারণ আপনি টেম্পোরারি একটা নিবন্ধন বাতিল করলেন, এর মধ্যে একটা ভোট হয়ে গেল, পরে আবার নিবন্ধন রিভাইভ হলো, তখন তো সে বলতে পারে যে আগের ভোটে আমার নিবন্ধন স্থগিত রাখা হয়েছিল, আমি আবার ভোট চাই। এই সমস্যা হতে পারে। এনিওয়ে, নাও আমি আজকে ঢাকা শহরে সারাদিন বাইরে ছিলাম। ঢাকা আর কোনো হ্যাবিটেবল শহর নাই। 3.5 ঘন্টা লেগেছে হাইকোর্ট থেকে বাড্ডায় যেতে আমার। শাহবাগে বসেছিলাম গাড়িতে প্রায় 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা। মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, ট্রাফিক নাই, হাজার হাজার গাড়ি, ভয়াবহ অবস্থা। দেশে রাষ্ট্র বলে কিছু আছে বলে তো মনে হচ্ছে না। আজকে এই আন্দোলন, কালকে ওই আন্দোলন, আজকে এই ঘটনা, কালকে এই ঘটনা। টোটাল ললেসনেস এর দিকে দেশ যাচ্ছে। এই চরম অরাজকতায় এই বর্তমান সরকার, আমি তো মনে করি দেশ চালাতে পারবে না। দেশ জি। চালানো হচ্ছে যে, দেখুন যে করিডোরের কথা বলা হয়েছে, আম, এটা তো একটা
সহজভাবে মনে হতে পারে যে যেহেতু জান্তা সরকার মায়ানমারে সাপ্লাই চেইন বন্ধ করে দিয়েছে, এই জন্য আরাকান অধ্যুষিত এলাকায় যে বিপুল মানুষরা আছে, বিপুল বলতে আসলে খুব বেশি রোহিঙ্গা ওখানে আর নাই, যারা আছে তারা সাপ্লাই চেইন পাচ্ছে না, ওখানে একটা দুর্ভিক্ষের সম্ভাবনা আছে। তো বাংলাদেশের থেকে যদি একটা ল্যান্ড দিয়ে ওখানে করিডোর করে দেওয়া হয়, তাহলে ইউএন সেখানে তাঁবু করবে, ইউএন সে তাঁবু দিয়ে সেখানে খাবার পৌঁছাবে। ব্যাপারটা আপাত দৃষ্টিতে খুব সাধারণ সিম্পল মনে হয়, কিন্তু আম, এই করিডোর পৃথিবীর যেখানে যেখানে হয়েছে, সিরিয়া, তারপরে লিবিয়া, প্রত্যেক জায়গায় দেশ ধ্বংস হয়ে ছারখার হয়ে গেছে। এবং তার থেকে আমাদের সিচুয়েশনটা মাচ মোর কমপ্লিকেটেড কয়েকটা কারণে। প্রথম হচ্ছে, মায়ানমারের জান্তা সরকার সাপ্লাই চেইন বন্ধ করেছে অ্যাজ পার্ট অফ ওয়ার স্ট্র্যাটেজি, রাইট অর রং। এবং বাংলাদেশ যদি করিডোর করে দেয় মানবিক কারণেও, তাহলে সেই মানবিক কারণের করিডোরটা অটোমেটিক্যালি জান্তা সরকারের সাথে শত্রুতার সৃষ্টি করবে, কারণ তখন সে আরাকান আর্মিকে প্রেশার ক্রিয়েট করতে পারবে না। সো মায়ানমার জান্তা সরকার কোনোভাবেই করিডোরের সম্মতি দিবে না। বাই দ্য ওয়ে, করিডোরে কিন্তু দুই দেশের সম্মতি লাগে, এটা মাস্ট। দ্বিতীয় হচ্ছে আরাকান আর্মি। আরাকান আর্মি এতে সম্মতি দিচ্ছে দেবে এমন কোনো আমরা নিদর্শন দেখি নাই। আর যদি আরাকান আর্মি সম্মতি দেয়, তাহলে বাংলাদেশ আরাকান আর্মিকে স্বীকৃতি দিয়ে ফেললো, রিকগনাইজ করে ফেললো, মানে জান্তা সরকারের সাথে তার শত্রুতা আরো বাড়লো। এবং জান্তা সরকারের কাছে ফ্লাইট আছে, মিসাইল আছে, ড্রোন আছে, যেটা আবার আরাকান আর্মির কাছে নাই। আরাকান আর্মির কাছে কনভেনশনাল অস্ত্র আছে। তো আমাদের রিস্কটা অনেক বেশি, আমাদের বন্দর সহ সবকিছু রিস্ক আছে। দেন আসেন এই সরকার কেন আগ বাড়িয়ে করিডোরের ব্যাপারে এত আগ্রহী। জাতিসংঘের মহাসচিব যখন আসছিলেন, আমাদের উচিত ছিল যে কোনো মূল্যে আমাদের রোহিঙ্গাদের পাঠিয়ে দেয়া মায়ানমারে, এই বিষয়ে কোনো পদক্ষেপ হয়নি। আমাদের রোহিঙ্গাদের জন্য বরাদ্দ বেশি দরকার, সেই বিষয়ে কোনো আলাপ হয়নি। আলাপ হলো উল্টো একটা আমাদের জমির ভেতর দিয়ে ঝুঁকিপূর্ণ একটি ওয়ার জোনে আমরা একটা প্যাসেজ করে দিয়ে আমরা যুদ্ধে এঙ্গেজ হব। আর এই বিষয়ে জনগণের সাথে কোনো কথা হয়নি, স্টেক হোল্ডারদের সাথে কোনো কথা হয়নি, পার্লামেন্ট নাই। এরকম একটা এগ্রিমেন্ট করলে পার্লামেন্টে রাটিফাই একটা বিধান আছে, সংবিধানে ক্যাটাগরিক্যাল আর্টিকেল আছে, যে কোনো ট্রিটি পার্লামেন্টে শ্যাল বি লেইড, টার্মটা হচ্ছে শ্যাল বি লেইড। যখন পার্লামেন্ট নাই, তখন এত বড় সিদ্ধান্ত কিভাবে নেবেন আপনি? এখন প্রেস সেক্রেটারি যিনি আছেন, উনি পার্লামেন্ট, উনি 350 এমপি যে কথা বলতেন, উনি একাই সব কথা বলতেন, এবং ওনার কথাই একমাত্র দেখা যাচ্ছে। তাই হয়ে থাকে। এটা তো গণতান্ত্রিক একটি সমাজের মধ্যে এত বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দেন আসেন, আমি যদিও আইনটা খুব স্পষ্ট জানি না, এই যে ইউএন এর বিপুল লোকজন আসবে, এদের নিরাপত্তা কে দেবে? নিরাপত্তা দিতে এখানে ন্যাটো আসতে পারে, ন্যাটো আসলে ন্যাটোর সাথে সাথে কাছাকাছি একটা জাহাজও আসতে পারে। বে অফ বেঙ্গলের কোনো একটা বড় জাহাজ থাকবে, ন্যাটোর জাহাজ, সাহায্যের জাহাজ। মাল্টিপল কমপ্লিকেশন এখানে চলে আসবে। এবং ভারত চায়না এই বিষয়টাকে খুব একটা ভালো চোখে নাও দেখতে পারে, এই ইস্যুতে ভারত চায়না এক হয়ে যেতে পারে। সো বাংলাদেশের এত কমপ্লিকেশনে যাওয়ার তো কোনো দরকার নেই। বাংলাদেশের যে পলিসি ছিল, রুলস অফ নন এঙ্গেজমেন্ট। আরেকটা কথা সেনাপ্রধান এখানে চমৎকার বলেছেন, আমি শেষ করে দিচ্ছি, যে রোহিঙ্গাদেরকে আপনি আগে পুশ ব্যাক করে মায়ানমারে ঢুকিয়ে দেন, দিয়ে সেখানে একটা এরিয়া ঘিরে ফেলেন, ওইটা হবে করিডোর, সেইখানে আমরা অ্যালাউ করতে পারি। তাহলে আমাদের রোহিঙ্গা সমস্যার একটা সমাধানের পথে গেল। তখন আমরা করিডোরের ঝুঁকি নিতে পারি। আমরা রোহিঙ্গাকে ফেরত পাঠানোর জন্য না, ওই দেশের রোহিঙ্গা বা ওই দেশের আটকে পড়া লোকজনকে সাহায্যের জন্য করিডোর দিব। ওই করিডোর দিয়ে তো আরো রিফিউজি চলে আসতে পারে। আপনি যখন রিফিউজি ক্রাইসিস ক্রিয়েট হবে এবং করিডোরের সামনে রিফিউজিরা আসবে, ইউএন কনভেনশন অনুযায়ী আপনি তখন বাধা দিতে পারবেন না, আপনাকে খুলে দিতে হবে, এটাই নিয়ম। তো আমরা মনে করি যে অবশ্যই সরকার এখান থেকে রিট্রাক্ট করেছে, রিট্রিট করেছে। ইট ইজ এ ওয়াইজ মুভ। বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান একটা মোটামুটি অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের মধ্যেই আছে, এবং মানে ইলেক্টেড সরকার গভর্নমেন্ট এসে, এখান থেকে সরে এসেছে বলে আপনার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আপাত দৃষ্টিতে সরকার সরে এসেছে। এটা খুব চমৎকার একটা ইন্টারেস্টিং ভেঞ্চার হতো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জন্য। যে ভারতের পেটের মধ্যে একটা দেশ, চায়নার 100 মাইলের মধ্যে একটা জায়গায় একটা ইউএন প্রেজেন্স হবে, একটা ইউএন তাঁবু বসবে, ন্যাটো প্রেজেন্স হবে। এটাতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড খুব হ্যাপি হবে। কিন্তু মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সেনাবাহিনী কিন্তু যদি অ্যালাউ না করে, মানে সরকারের তো এটা করবার কোনো বাস্তবতাও নাই, আছে কি? মানে
এই বিষয়টি মানে খুবই সেনাবাহিনী ক্রিটিক্যাল। সেনাপ্রধান যেভাবে বলছেন নো করিডোর বিজনেস, অতএব সেজন্য জিজ্ঞাসা যে সেনাবাহিনী যদি এটা বলে তাহলে কি সরকারের আর এটা করবার কোনো সুযোগ আছে? কারণ আমি এটা জিজ্ঞাসা করছি এ কারণে যে এর আগে আমরা শুনেছি মানে বিএনপি থেকে শুরু করে এমনকি এনসিপির কাছ থেকেও, যারা সরকারের বিভিন্ন সাথে আসলে সমঝোতায় মধ্যেই চলে অনেকটা, কিন্তু তারাও বলছে যে করিডোরের বিষয়ে সরকার আলোচনা করে নাই এরকম কথাবার্তা। ইসলামিক অনেকগুলো দল বা বক্তাদের কাছ থেকেও এই বিষয়ে কথা শোনা যাচ্ছে। কিন্তু সরকার এই বিষয়ে মানে আলোচনা হয়েছে বা মানে খুব স্পষ্ট করেনি। এই জন্যই আমি আসলে এই বিষয়টা জিজ্ঞাসা করছি যে নানা পক্ষ থেকে আপত্তি আসার পরেও যখন এই বিষয়টা নিয়ে কথা হয়েছে বা আলোচনা হয়েছে, মানবিক করিডোর না অন্য কিছু এরকম করে বলার একটা জায়গা বা চেষ্টা তৈরি করা হচ্ছে, তখন সেনাপ্রধান যখন বলছে নো করিডোর বিজনেস, তার মানে কি এটি মানে সেনাবাহিনী না চাইলে এটি আর হওয়া সম্ভব না? দেখুন, যেহেতু পার্লামেন্ট নাই, যেহেতু দেশে কোনো প্রাইম মিনিস্টার আক্ষরিক অর্থে নাই, এই জিনিসগুলো তো লফুলি করে হচ্ছে মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপর সশস্ত্র মন্ত্রণালয়, দেন পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি, দেন একটা পার্লামেন্ট রাটিফিকেশন। এই প্রসেস গুলো ছাড়া এখন তো সেনাবাহিনীকে বাইপাস করে এটা করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আর যদি সেনাবাহিনীকে বাইপাস করে এটা করা হয়, তাহলে সেটা অবশ্যই দেশের স্বার্থে বলে কেউ মনে করছে না। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। দেশের স্বার্থে এটা কতটুকু প্রয়োজনীয় না না প্রয়োজনীয় সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের মনে হচ্ছে এটা দেশের সাথে করা হচ্ছে না। পারসেপশন, একটা পারসেপশন দাঁড়িয়ে যাচ্ছে। এই পারসেপশনটাকে সরকারের আর বাড়তে দেওয়া উচিত না। কারণ সরকারের কোনো রাজনৈতিক দল নাই, সরকারের কোনো রাজনৈতিক ফেস নাই, সরকারের কোনো সাপোর্ট বেস নাই। এক্ষেত্রে যদি একটা পারসেপশন চলে আসে যে সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে অথবা করিডোর দিয়ে দিচ্ছে, তখন কিন্তু এই পারসেপশনের যে আহ, ফলে এই পারসেপশনটাকে কনভার্ট হয়ে যে আন্দোলন হবে, সেই আন্দোলন সরকার দমন করতে পারবে না, নিষ্ঠুর হতে হবে। তখন সরকার অনেকগুলো বেস নষ্ট হয়ে যাবে। আমি মনে করি এত কমপ্লিকেশন যাওয়ার সরকারের কোনো তার মানে প্রয়োজন নেই। এটি এটি বোঝা যাচ্ছে আপাতত এরকম কোনো সিদ্ধান্ত হচ্ছে না, তাই মনে হচ্ছে কেমন এটি আপনাদের জন্য কেমন বার্তা, এটা একটু শুনতে চাই। কারণ আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারছে না, যদি যেই ভাবে আইন হয়েছে বা অধ্যাদেশ যা হলো, যা পরিবর্তন হলো, তাতে বোঝা যাচ্ছে আপনাদেরও কি অবস্থা সেটাও একটু শুনতে চাই। আপনাদেরকেও মানে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার আন্দোলন আছে, সেটির জন্য দাবি আছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে, লিগ্যাল নোটিশ দেওয়া দিয়েছে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক ও সাম্বরি। এনসিপি এখনো নিবন্ধন পায়নি, এনসিপির কোনো মার্কা হয়নি। জাসদ সহ সমস্ত দল, মানে একটা পার্সেন্টেজ 50% লোক বাদ। বাংলাদেশের মুখ্য দলের 50-60% বাদ। বাদ দিয়ে একটা ভোট হবে, হলো একটা সরকার আসলো, খালি মাঠে 350টি আসন বন্টন হবে। তারপরে সেই সরকার কোনোদিন 5 বছর থাকতে পারবে? আর এই 30-40-50% লোক বাদ কেন দিয়ে পারবে যে না? সরকার, পেরেছে তো, মানে 14 সালে নির্বাচন করে বা 14 18 সালে সালে তারা তো পেরেছে। আওয়ামী লীগ পেরেছে, এটা কোনো ভালো নিদর্শন না। এটা একটা খারাপ নিদর্শন। আওয়ামী লীগ পেরেছে বলেই আজকে আওয়ামী লীগ দেশ ছাড়া হয়ে আছে। আওয়ামী লীগ যদি ব্যর্থ হতো, তাহলে আওয়ামী লীগ দেশ ছাড়া হতো না। আওয়ামী লীগ যদি 2 বছরের মাথায়, যেটা সেই সময় সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফ সাহেব, উনি বলেছিলেন আকারে ইঙ্গিতে 16 সালে একটা ভোট দেওয়া উচিত। সুরজিৎ সেনগুপ্ত বলেছিলেন যে নির্বাচনটা 14 সালে পিছিয়ে দেওয়া উচিত অথবা মধ্যবর্তী ইলেকশন। যারা পৌর রাজনীতিবিদ, প্রজ্ঞাবান রাজনীতিবিদ আওয়ামী লীগের, তারা কিন্তু মধ্যবর্তী ইলেকশনের পক্ষে ছিল, কিন্তু এটা হয়নি। এই যে না হওয়াটা, এটা তো আওয়ামী লীগ তখন সাময়িক স্বস্তিতে থাকলেও আজকে তো বিশাল অস্বস্তিতে পড়ে গেছে, বিশাল। তো এখন একতরফা যদি ভোট একটা হয়েই যায়, সেই ভোটে যে সরকার আসবে, তারা ওই অস্বস্তি নিয়েই থাকবে। এবং সেটা আওয়ামী লীগকে একটা লেভারেজ দেবে যে আমরাও একতরফা করেছি, তোমরাও একতরফা করলাম। এবং সেই সরকারের বিরুদ্ধে ছোট ছোট আন্দোলন হবে, এবং কোনো একটি আন্দোলনে গিয়ে পুলিশের গুলি হবে। তখন আওয়ামী লীগ বলবে আমরা একতরফা ভোট করেছি, তোমরাও করলা, তোমরাও মানুষ মারার অভিযোগ আমাদেরকে দিয়েছে, তোমাদের আমলেও মানুষ মারা গেল। দা ইলেকটোরাল রিজেকশনের উপরে পৃথিবীতে আর কোনো রিজেকশন হয় না। ভোট হবে, ভোটে আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে ভোট করতে পারবে না। ডিসেম্বরে যদি ভোট হয়, আওয়ামী লীগের দুর্নীতিবাদ, যারা হত্যাকারী, টর্চার করেছে, জমি দখল করেছে, এলাকায় যারা বাহিনী চালিয়েছে, তারা এলাকায় ঢুকতে পারবে না। যারা পালিয়ে গেছে, তারা সহজে ঢুকতে পারে না। কিন্তু ক্লিন কিছু লোক আওয়ামী লীগের ভোট করতে পারবে। লয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লোকাল এলিট, ইয়াং ছাত্রনেতা, তারা যদি ভোট করে, বাংলাদেশের রাজনীতির ভারসাম্যটা আসবে। আরেকটি হচ্ছে ইসলামিক যে রাইজিং বাংলাদেশে হচ্ছে, এটা ব্যালেন্স করতে একটা কাউন্টার প্রোগ্রেসিভ, সকল প্রোগ্রেসিভ ফোর্স দরকার। বিএনপি একা ইসলামিক ফোর্স হ্যান্ডেল করতে পারবে না।
বিএনপি একা এর সাথে কমব্যাট করতে পারবে না। এবং বিএনপির সাথে যদি আপনি সংসদে দেখেন, যদি বিএনপি হয় সরকারি দল আর ইসলামিক দল হয় বিরোধী দল, বিরোধী দল সংসদে যে বক্তব্য দেবে এটা রিফ্লেকশন হবে বাইতুল মোকাররমে। দেশটা আস্তে আস্তে ইসলামাইজেশনের দিকে যাবে, যেটা ইসলামী ফোবিয়ারা অনেকে বলছে, এটা ক্লাস্টোফোবিয়া অনেকে বলতে পারেন। কিন্তু ইন দ্য অ্যাবসেন্স অফ বিগ একটা বড় পার্টি না থাকলে বা বড় একটা শক্তি না থাকলে ওই ভ্যাকুয়ামটা ইসলামিক শক্তি কিছুদিন নিয়ে নিবে। এর ফলে দেশটা স্ট্যাবল হবে। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে দরকার, ইলেকট্রাল গভর্নমেন্ট আসবে স্ট্যাবিলিটির জন্য, বিজনেস ইনভেস্টমেন্টের জন্য, এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য এবং রিকগনিশনের জন্য। যখন একতরফা ভোট হবে তখন এই রিকগনিশনটা হবে না, তখন ন্যাচারালি এই বিজনেস ইনভেস্টমেন্ট হবে না, জব ক্রিয়েশন হবে না। আমরা জাতীয় পার্টি নিবন্ধন বাতিল হতে পারে এটা নিয়ে যে খুব অরিড এমনটা না। আম, জাতীয় পার্টি বা কোনো রাজনৈতিক দলই বাতিল নিবন্ধন দিয়ে আরেকটি ব্যাপার আছে, আপনি যদি প্রশ্ন তুলেছেন, জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো সন্ত্রাসী অভিযোগ কেউ আনতে পারবে না। সন্ত্রাস বিরোধী আইনে আগে বাতিল করা, তারপরে না নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত বা বাতিল করবে। যেহেতু আমাদের বিরুদ্ধে ওই অভিযোগটি কেউ আনছে না, সেহেতু আমরা মনে করি আইনগতভাবে এই সুযোগটা নাই। যদিও আমি মনে করি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতটাও আইনগতভাবে ত্রুটিযুক্ত হয়েছে অনেকভাবে। আমার ব্যক্তিগত অভিমত, দেশের স্বার্থ রক্ষা হবে একটা রিফর্মড আওয়ামী লীগের, মডিফাইড আওয়ামী লীগের, কিছু ক্ষমা চাওয়া আওয়ামী লীগের একটি শক্তি দিয়ে ভোটে অংশগ্রহণ, এবং সেখানে একটি ইনক্লুসিভ পার্লামেন্ট হবে, সকল দল সেখানে অংশগ্রহণ করবে, একটি স্লিম সরকারি দল হবে। দেখুন, বাংলাদেশে গত 15 বছরের প্রবলেম ছিল সরকারি দল না, প্রবলেম ছিল ছোট বিরোধী দল। আমাদের এখন বড় বিরোধী দল দরকার, এবং আরো খোলামেলা বলি, হ্যাঙ্গিং গভর্নমেন্ট দরকার। যে গভর্নমেন্ট ভয় পাবে যে আমি স্বৈরাচার হলে আমার সাপোর্ট বেস চলে গেলে বাই ইলেকশন হবে অথবা ইন্টারিম ইলেকশন হবে। এটা একটা ফ্রাজাইল ব্যবস্থা। এই ফ্রাজিল ব্যবস্থাই সরকারকে স্বৈরাচার হওয়া থেকে বাধা দিবে। না হলে যেই মুহূর্তে ভোট হবে, যেই মুহূর্তে বিএনপি আসবে, ইনফ্যাক্ট ভোটের 15 দিন আগেই সমস্ত প্রশাসন, সমস্ত পুলিশ, সমস্ত মধ্যমন্থার লোক, সমস্ত সন্ত্রাসী, বালু ব্যবসায়ী, চোর ডাকাত গুন্ডা বদমাশ সবাই সবাই বিএনপি হয়ে যাবে, এবং বিএনপিটা ঠেকাতে পারবে না। এবং সেই প্রশাসন সম্বলিত বিশাল একটি রাজনৈতিক শক্তি টাইরান্ট হওয়ার পথে কোনো বাধা থাকে না। যে টাইরান্ট হওয়ার পথে মানে কোনো বাধা না যেমন থাকে। করে আগে সবাই আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, এইরকম পরিস্থিতিতে নির্বাচন হতে গেলে সবাই বিএনপি এক্স্যাক্টলি, হয়ে যাবে। হ্যাঁ, জি। আমি এক্স্যাক্টলি তাই একটু হবে, আরো জি, বেশি এই পরিমাণে বিষয়ে একটু হবে। জনাব আবু বকর একটু যোগ করি। তাকে সরানোর বিষয়ে কিন্তু প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের একটা জোর চাপ বা প্রচারণা ছিল। একটা ছিল, হ্যাঁ, আমরা দেখেছি। এটি এই সরকারের একটা ব্যর্থতা যে সরকার আসলে কখনো মব, কখনো ব্লগার, আহ আসলে কোত্থেকে যে সিদ্ধান্তগুলো তারা নেয়, আমার মনে হয় সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে চাপে পড়ে অ্যাডপ্ট করে নিচ্ছে। নাও, এই বিষয়টা আমরা ভিতরে খবর জানবো না, বাট আমার কাছে তাকে কোনো খারাপ মানুষ মনে হয়নি। তার সাথে দু একবার মিটিংও করা হয়েছিল অনেক আগে, মনে হচ্ছে খুব রিজনেবল এবং যৌক্তিক মানুষ। নাও, ওই যে পারসেপশন, প্রথমে যেটা বললাম, বন্দর নিয়ে, করিডোর নিয়ে একটা বড় সংখ্যক জনগোষ্ঠীর ধারণা হয়ে যাচ্ছে যে দেশটাকে বিদেশিদের হাতে কিছু অংশ তুলে দেওয়া হচ্ছে। এগুলো সত্য মিথ্যার অ্যানালিসিস কিন্তু অনেক করে পলিটিক্যাল গভর্নমেন্ট। অসংখ্য অসংখ্য রাষ্ট্রের স্বার্থের সমন্বিত সিদ্ধান্ত ব্যাক করে কেন? জনগণ ভালো চোখে দেখছে না। অসংখ্য প্রোগ্রেসিভ থট বাদ দেয় কেন? যে মুসলিম প্রধান দেশ, তারা এটা মানবে না। ওটাই তো পলিটিক্যাল পার্টির কাজ, পলিটিক্যাল গভর্নমেন্টের কাজ। এখন এই গভর্নমেন্ট যদি এইসব দিকে আগায়, তাহলে ওই যে বললাম পারসেপশনটা দাঁড়িয়ে যাবে যে এই সরকার নিশ্চয়ই এই ধরনের কোনো করিডোর প্রদান, বিদেশিদেরকে অ্যাক্সেস প্রদান, এগুলোর জন্য এখানে সরকার থাকতে চাচ্ছে, এবং এগুলো করে একটি হসপস ক্রিয়েট করে ইলেকশনটা ডেফার করতে চাচ্ছে। নাও, ইলেকশনের যেটা মুখ্য বিষয়, সেনাবাহিনী মাঠে খুব বিব্রতকর অবস্থায় আছে। সেনাবাহিনী তো এই জনগণের মারামারির জন্য তৈরি করা হয়নি। সেনাবাহিনীতে এই জন্য তৈরি করা হয়নি যে একজন স্কুল শিক্ষককে ঘিরে রেখেছে, তাকে সেখান থেকে উদ্ধার করা হলো, অথবা অমুক জায়গায় কোনো পলিটিশিয়ানের বাসা ঘিরে ফেলেছে, বাসাটা উদ্ধার করা হলো। এর ফলে সেনাবাহিনী কন্টামিনেট হয়ে যায়, তাদের ট্রেনিং থেকে সরে আসে এবং ভুলও করে ফেলতে পারে। তো সেনাবাহিনী দ্রুত ব্যারাকে ফিরতে যাবে। এবং আমার কাছে মনে হয়েছে সেনাপ্রধানের কোনো প্রকার উচ্চাকাঙ্ক্ষা নাই ক্ষমতা গ্রহণের, আমি অন্তত দেখিনি। এবং এ বিষয়ে অমর্ত্য সেন খুব সুস্পষ্ট করে, বর্তমান সরকারের একজন গুড ফ্রেন্ড কিন্তু অমর্ত্য সেন, শশী থারুর এবং অমর্ত্য সেন দুটো গুরুত্বপূর্ণ ফ্রেন্ড বর্তমান সরকারের ভারতে আছে। তো অমর্ত্য সেন কিন্তু সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে ক্ষমতা টেক ওভার না করার জন্য। কিন্তু সেনাবাহিনী আজকে 8 মাস আছে, এই যে তাদের সিভিলিয়ানদের মধ্যে থাকা,
গালি সহ্য করা, অন্যায়গুলো সহ্য করা, মাথা নিচু করে থাকা, বাধা না দিতে পারা, এইসব কিছু নিয়ে তারা কিন্তু ব্যাকবোন নষ্ট হয়ে যাবে, ডিমোরালাইজড হয়ে যাবে। তো তাদেরকে ব্যারাকে ফিরতে হবে। তার জন্য কি দরকার? দেশের ইলেকটেড গভর্নমেন্ট দরকার। যদি ইলেকশন তাড়াতাড়ি হয়, ইলেকটেড গভর্নমেন্ট আসে, সেনাবাহিনী ব্যারাকে ফিরবে, সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ করবে। সেজন্য ইলেকশনটা তাড়াতাড়ি হওয়া অত্যন্ত 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 প্রয়োজন। ডক্টর ইউনূস স্যার খুব ফার্মলি বলেছে যে সবচেয়ে ভালো যারা তারা বন্দর চালাবে, আমরা তাদেরকে দায়িত্ব দিব। উনি অবশ্যই, উনি যদি এটা বলে থাকেন নিশ্চয়ই বুঝে শুনে বলেছেন, উনি অত্যন্ত জ্ঞানী মানুষ। দেশের মানুষ কি এটা চাচ্ছে? মহিউদ্দিন খান, যিনি মহিউদ্দিন মানে চিটাগাংয়ের অবিস্মরণীয় নেতা, উনি কিন্তু আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন যে চিটাগাং বন্দর বিদেশিদের হাতে পরিচালনা দেওয়া যাবে না। ওটার পিছনে ওনার অনেক ইন্টারেস্ট ছিল, ওনার নেতা কর্মীরা ওখানে কাজ করতো, উনি শ্রমিক নেতা ছিলেন। আর উনি কিন্তু ব্যাপক আন্দোলন করেছিলেন আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের বিরুদ্ধে। ওরা সফল হয়েছিলেন এবং চিটাগাং এর অবিসংবাদিত নেতা হয়েছিলেন। তাহলে সেই বিষয়টাই চিটাগাং এর মানুষ কি ভাবছে, জনগণ কি ভাবছে? আপনি ভালো একটা কেক দিতে চাচ্ছেন, কেকটা জনগণ খেতে রাজি কি রাজি না? রাজি না হলে তো আপনি জোর করে খাওয়াতে পারবেন না, আপনাকে তৈরি করতে হবে। বর্তমান সরকারের তৈরি করার মতো সময় পাইনি, এবং যেটুকু সময় ছিল সেটাও সরকার এদিকে কখনোই ফোকাস করে না। আমি মনে করি, যেটি আমি আবু আলম শহীদ ভাই অত্যন্ত মানে জ্ঞানী ব্যক্তি, সিনিয়র সিটিজেন ছিলেন এবং খুবই নিরপেক্ষ কথা বলেন। রাজনৈতিক দলের ফয়সালা কখনো প্রজ্ঞাপন দিয়ে হয় না। প্রজ্ঞাপিত হইয়া নিষিদ্ধ হইয়া রাজনীতি বা আদর্শ বা সমর্থন নিষিদ্ধ হয় না। ওই যে কিছু সমর্থন রয়ে গেল, ওই সমর্থনটা কি করবেন আপনি? ওই সমর্থনের ক্ষেত্রে আমি মনে করি বিএনপি একটা ছোট্ট রাজনৈতিক ভুল করেছে, এবং এটা আমার হুম। পার্সোনাল খুব ইন্টারেস্ট জানার বিষয়, কেন করলো। এই বিএনপি কিন্তু আগে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বাধা দিয়েছিল, এবং ডক্টর ইউনূস ওপেনলি বলেছিলেন যেহেতু বিএনপি চাচ্ছেন আমি কিভাবে নিষিদ্ধ করব। এই বিএনপি এবার চুপ থাকার কারণে যে রাজনীতির উপর বিএনপির চরম কন্ট্রোল ছিল, সেই কন্ট্রোলটা ছুটে গেল। এবং যে জন্য ইশরাকের শপথ নেওয়া জন্য বিএনপিকে মনে হয় রক্ত দিতে হবে। এত হুম। ছোট একটি বিষয় বিএনপির জন্য এটা খুব আমি তুচ্ছ এই একটি বিষয়। বিষয়টাতেও একটু আসতে চাচ্ছিলাম, এই বিষয়টা একটু আপনি ভালো হলো ইশরাকের যে আন্দোলন সেটা কি শুধু মেয়র পদে বসানো আন্দোলনের মধ্যেই থাকবে, নাকি এটা আরো সামনের দিকে গড়ানোর সম্ভাবনা আছে? তাকে কি মেয়র করা হতে পারে, মানে কোনো পূর্বাভাস কি আপনি দিতে পারেন? দেখুন, ইশরাকের যে ভোটে অংশগ্রহণ করে দ্বিতীয় হওয়া, দ্বিতীয় জনকে ঘোষণা করা, এটি কোনো ভালো কালচার না। তবে চিটাগাংয়ে আবার তাই হয়েছে, চিটাগাংয়ে তো একইভাবে বসে আছে। আহ, একজন প্রশাসক দেওয়ার থেকে এটা খারাপ না। একজন প্রশাসক তো ইলেক্টেড না, উনি কিভাবে চালাবেন, কিভাবে চালাচ্ছেন আসলে। এখানে ডেফিনেটলি বিএনপি এটাকে ইগো হিসাবে নিয়েছে, এবং এর মাধ্যমে দ্রুত ভোট করার আন্দোলনে কনভার্ট করার একটা পরিকল্পনা বিএনপির আছে, এটা আমি অনুভব করছি। শেষ করে দিচ্ছি, দ্রুত ভোট কেন দিতে হবে? জাতীয় বীর ছিল আসিফ, আজকে কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। জাতীয় বীর ছিল মাহফুজ, তার বিরুদ্ধে মিছিল হচ্ছে। উম, জাতীয় বীর ছিল নাহিদ, তার দলকে নিয়ে তো অনেকে বলে, অনেক কথাই বলছে, তার দলকে অনেক নামে ডাকে। তো এটা হবে কেন? যত দিন যাবে, সরকার যত দেশ চালাতে পারবে না, অন্তর্ভুক্তি করতে পারবে না, তত বিষয়গুলো কালিমালিপ্ত হবে। প্রয়োজনে অপ্রয়োজনে দোষে দোষ ছাড়া এর থেকে দ্রুত পরিত্রাণ পাওয়ার সহজ উপায় একটি ইলেকশন, এবং ইনক্লুসিভ ইলেকশন। সেই ইলেকশনে একটা জিনিস আমি মনে করি, জনসমর্থন কম থাকলেও এই ছাত্রদের কিভাবে সংসদে নেওয়া যায় সেটি আলোচনার মাধ্যমে ঠিক করা উচিত, কারণ তারা আন্দোলন করেছে। ডক্টর ইউনূস স্যার পোস্ট ইলেকশনে কিভাবে দেশ গঠনে কাজ করতে পারবেন সেটি সর্বসম্মতিক্রমে আলোচনা হতে পারে। উনি এবং ওনার টিমকে কিভাবে দেশ গঠনে আমরা কাজে লাগাতে পারি, সোশ্যাল বিজনেসে উনি, ওনার অনেক অবদান আছে, উনি প্রচুর টাকা বিদেশ থেকে আনতে পারবেন বাংলাদেশে, এবং দেশের জন্য উনি প্রয়োজনীয়। সেই আলোচনাগুলো আপনাকে করতে হবে সকলের সাথে। আপনি খণ্ডিত অংশে আলোচনা করে, খণ্ডিত অংশে দেশ চালিয়ে, খণ্ডিত সাফল্য, খণ্ডিত বিতর্ক নিয়ে দীর্ঘদিন বা অনেক পথ তো পাড়ি দিতে পারবেন না। তো পথটা হোঁচট খাবে, অবস্ট্রাকশন হবেই।